ইজি ফিজিক্স বই থেকে আমরা কিছু বেসিক বিষয় আলোচনা করব চ্যাপ্টার 11 থেকে। এই পর্বে আমরা আলোচনা করব মূলত তড়িৎ ক্ষমতা ও তড়িৎ সরবরাহ নিয়ে। তড়িৎ ক্ষমতা কোনো পরিবাহক বা তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে 1 সেকেন্ডে তড়িৎ প্রবাহের ফলে যে কাজ সম্পন্ন হয় বা যেই পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িৎ ক্ষমতা বলে। মানে হিসাবটা খুব সিম্পল, প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি রূপান্তর ঘটতেছে সেটাই তড়িৎ ক্ষমতা। প্রতি সেকেন্ডে কি পরিমাণ তড়িৎ শক্তি রূপান্তর ঘটতেছে মানে হচ্ছে তড়িৎ শক্তিটা আলো রূপান্তরিত হচ্ছে বা ফ্যানের যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে বা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, প্রতি সেকেন্ডে কি পরিমাণ রূপান্তরিত হচ্ছে এটাই হচ্ছে তড়িৎ ক্ষমতা। কোনো পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য V সমান VA মাইনাস VB, এর মধ্য দিয়ে T সময় কিউ পরিমাণ আধান প্রবাহিত হলে ক্ষমতা P সমান হচ্ছে W/T। এখানে হচ্ছে W এর পরিবর্তে VQ লেখা যায় এবং এখান থেকে হচ্ছে যে আমরা আবার লিখতে পারি হচ্ছে VI, অথবা আমরা লিখতে পারি হচ্ছে I²R। I²R কোত্থেকে লিখতে পারি? I²R আমরা লিখতে পারি হচ্ছে যে এখানে একটু যদি তোমাদেরকে দেখাই যে Q/T সমান হচ্ছে V লেখা যায়, I লেখা যায়। যে এই লাইন থেকে এখানে আসছে কিভাবে V, ঠিক আছে, যে Q/T এর পরিবর্তে I লেখা যায়, এই জন্য হচ্ছে P সমান হচ্ছে VI। আবার V এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে V ইকুয়ালস টু IR, V ইকুয়ালস টু লেখা যায় IR আর ইনটু হচ্ছে I, তাহলে কি দাঁড়াচ্ছে I²R। আবার I এর পরিবর্তে লেখা যায় হচ্ছে V/R, তাহলে সেখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে V²/R। তাহলে আমরা ক্ষমতার বেশ কিছু সূত্র আমরা এখান থেকে পাচ্ছি, W/T, VQ/T, VI, I²R, তারপর হচ্ছে V²/R। তো তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আর ওয়াট সমান হচ্ছে 1 জুল/1 সেকেন্ড বা 1 জুল পার সেকেন্ড। তড়িৎ ক্ষমতাকে কিলোওয়াট এবং মেগাওয়াটে প্রকাশ করা হয়। মনে রাখতে হবে 1 কিলোওয়াট সমান 10⁻³ ওয়াট এবং 1 মেগাওয়াট সমান হচ্ছে 10⁶ ওয়াট। এরপরে আসা হচ্ছে তড়িৎ শক্তি ব্যয়ের হিসাব। তড়িৎ শক্তির ব্যয়ের হিসাব মানে হচ্ছে বিদ্যুৎ বিল হিসাব। বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করতে হয়? এক্ষেত্রে তোমরা প্রথমে হচ্ছে বিদ্যুৎ বিল, যেটা আমরা এটাকে ইউনিট বলি, এটার যে পুরো নাম হচ্ছে BOT। BOT এর ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা ধরে যে পরিমাণ তড়িৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করে বা ব্যয় করে তাকে 1 কিলো আওয়ার্স বা BOT বোর্ড অফ ট্রেড একক বলে, বা সংক্ষেপে আমরা শুধুমাত্র ইউনিট বলে থাকি। এখানে একটা জিনিস একটু মনে রাখো, আমরা ডেফিনিশনে উল্লেখ করেছি 1 ঘন্টা ধরে যে পরিমাণ তড়িৎ শক্তিকে, 1 ঘন্টা ধরে বলার মানে হচ্ছে এক্ষেত্রে হিসাবটাই হবে ঘন্টায়। সুতরাং বিদ্যুৎ তোমার হচ্ছে কত বিদ্যুৎ ব্যয় হয়েছে এটা হিসাব করতে গেলে সবসময় ঘন্টা হিসাব করবা। তো এক্ষেত্রে সূত্র কি? আমরা তো W এর সূত্রগুলো আমরা দেখলাম, W=PT হয় বা VIT হয়। মানে এখানে কি হচ্ছে P=W/T। একটু আগে আমরা দেখলাম P=W/T, তাহলে W সমান কি লেখা যাবে? W সমান PT লেখা যাবে। এখন P এর পরিবর্তে কি লেখা যায়? VI লেখা যায়। তারপরে P এর পরিবর্তে আমরা I²R লিখতে পারি, P এর পরিবর্তে V²/R লিখতে পারি। এই যে সূত্রগুলো সবগুলো এখানে আমরা দেখেছিলাম। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে যেহেতু আমাদের এক্ষেত্রে কিলোওয়াটে হিসাব করতে হয়, তো আমরা এক্ষেত্রে 1000 দ্বারা ডিভাইড করে দিয়েছি। PT/1000, তারপরে VIT/1000। এই 1000টা ভাগ করা হয়েছে কেন? এই যে দেখো এখানে ওয়াট আওয়ার্স, এখানে কিন্তু কিলোওয়াট আওয়ার্স হয়ে গেছে। তো এই ইউনিটটা ব্যবহারের সময় তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে 1000 দ্বারা ভাগ করতে হবে, তখন ইউনিটটা বা ব্যয়িত শক্তিটা ওয়াটে হবে। মানে এখানে যে পি এর মান, যেটা ক্ষমতা যেটা আছে, এটা অবশ্যই ওয়াটে হবে। এই জন্য আমরা 1000 দ্বারা ভাগ করেছি, আর এইটার সময়টা হবে হচ্ছে ঘন্টায়। তো এখান থেকে W সমান হচ্ছে PT/1000 বা VIT/1000, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, ঠিক আছে। এখন এখানে আমাদেরকে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল হচ্ছে বাল্বটি প্রতিদিন 6 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত তড়িৎ শক্তি ব্যয় হবে? প্রতি ইউনিটের মূল্য 8 টাকা হলেও ওই পরিমাণ বিদ্যুতের জন্য মোট ব্যয় কত হবে? আচ্ছা, আমরা সূত্র জানি কি? P=20 ওয়াট। এখন এই যে এখানে খেয়াল করে দেখো, আমি কিন্তু আগেই ওয়াটটাকে হচ্ছে 1000 দ্বারা ভাগ করে কিলো ওয়াটে নিয়ে গেছি। তাহলে আমি যখন সূত্র লিখবো তখন W=PT লিখলে হবে। অথবা তুমি এখানে যেটা করতে পারি যে W=PT/1000, এই সূত্র যখন অ্যাপ্লাই করবা, W=PT/1000, তখন এই P এর মানটা হচ্ছে অবশ্যই ওয়াট ইউনিটে হবে। তার মানে P এর মান যদি ওয়াটে লেখো তাহলে PT/1000, কিন্তু P এর মানকে যদি আগেই কিলো ওয়াটে নিয়ে যাও তাহলে W=PT। বুঝতে পারতেছো? ওয়াটে থাকলে 1000 দ্বারা ভাগ করবা,
আর যদি আগেই কিলোওয়াটে নিয়ে যাও তাহলে 1000 দ্বারা আর ভাগ করার প্রয়োজন নাই। তো যেহেতু এখানে আগেই কিলোওয়াটে নিয়ে যাওয়া হয়েছে তাই 1000 দ্বারা আর ভাগ করা হয়নি। W = PT, P এর মান হচ্ছে 0.02 আর T হচ্ছে, খেয়াল করে দেখো, প্রতিদিন 6 ঘন্টা করে চলে, কতদিন? 30 দিন, তাহলে কত? 180 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কত? 3.6 কিলোওয়াট ঘন্টা বা 3.6 ইউনিট। তো প্রতি ইউনিটের দাম যেহেতু 8 টাকা, 8 দ্বারা গুণ করে দাও, তাহলে 28.8 টাকা। আচ্ছা, এরপরে আসো তড়িতে সিস্টেম লস। এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ সরবরাহ করার সময় পরিবাহকের রোধের জন্য কিছু বিদ্যুৎ অপচয় বা ক্ষয় হয়। একটা রোধের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ হলে সর্বদা তাপ উৎপন্ন হয়, সেটি বিদ্যুৎ শক্তি লস বা ক্ষয়। এই লসকে সিস্টেম লস বলে। একটা নির্দিষ্ট বিদ্যুৎ শক্তির জন্য উচ্চ ভোল্টেজ সম্পূর্ণ বিদ্যুতের রোধজনিত সিস্টেম লস কম হয়। এই জন্য বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ স্টেপ আপ ট্রান্সফার দিয়ে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করে পরিবহন করা হয়। গ্রাহকদের ব্যবহারের জন্য বিদ্যুৎ শক্তিকে বিতরণ করার পূর্বে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে ভোল্টেজ নামিয়ে আনা হয়। খেয়াল করো, আমি জিনিসটা এখানে যা আছে সেটাকে আমি সংক্ষেপে বলি এরকম। তড়িতে সিস্টেম লস জিনিসটাকে, ধরো আমি চট্টগ্রাম থেকে ঢাকায় বিদ্যুৎ আনবো, আনার সময় বিদ্যুৎ নিশ্চয়ই আমি বালতি ভরে আনতে পারবো না, আমাকে এই ক্ষেত্রে কোনোটা ক্যাবল করে আনতে হবে। তো ক্যাবলের যেহেতু নিজস্ব রোধ আছে, যার ফলে যেটা ঘটবে, ক্যাবলের মধ্য দিয়ে তড়িৎ আসতে গিয়ে কিছু পরিমাণে তাপ উৎপন্ন করবে। তো এই তাপ তো আকাশ থেকে পড়বে না, এই তাপটা কোত্থেকে আসবে? বিদ্যুৎ থেকে তাপে রূপান্তরিত হবে। তার মানে কিছু পরিমাণ বিদ্যুৎ আমার তাপে রূপান্তরিত হচ্ছে, যেই তাপটা আমার আসলে কোনো কাজে আসতেছে না, সুতরাং এই বিদ্যুৎটা অপচয় হচ্ছে। এই যে সিস্টেমের কারণে যে অপচয়টা, এইটাকে আমরা বলি হচ্ছে সিস্টেম লস। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু উপায় ব্যবহার করতে পারি, যে ক্ষেত্রে আমরা সিস্টেম লসটা কমাইতে পারি। সেক্ষেত্রে আমরা হাই ভোল্টেজ ব্যবহার করতে পারি। তো এই জন্য উৎপাদন কেন্দ্র থেকে কোথাও তোমার কাস্টমার পর্যন্ত বা গ্রাহক পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, যে স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করি, এবং যখন গ্রাহকের কাছে সংযোগ দেওয়া হয় তখন স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে গ্রাহকের কাছে সংযোগ দেওয়া হয়। তারপর হচ্ছে লোডশেডিং। লোডশেডিং আমি সহজ করে বলি, যে ধরো দুইটা এলাকা আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এই দুইটা এলাকায় বিদ্যুতের মোট চাহিদা হচ্ছে ধরো 6 মেগাওয়াট, কিন্তু আমার বিদ্যুৎ উৎপাদন হয় হচ্ছে 4 মেগাওয়াট। তা আমার দুইটা ইউনিটের চাহিদা হচ্ছে 6 কিন্তু উৎপাদন হয় 4, তাহলে আমি দুইটা ইউনিটে দিতে পারবো, দুইটা এলাকায় দিতে পারবো? পারবো না। যার ফলে আমার কি করতে হয়, একটা এলাকায় কিছু সময় দিয়ে তারপর হচ্ছে আবার পরে বন্ধ করে অন্য এলাকায় সাপ্লাই দিতে হয়। এই যে কিছু সময় বিদ্যুৎ স্বল্পতার কারণে কিছু এলাকায় যে বন্ধ রাখা হয়, এটাই মূলত হচ্ছে লোডশেডিং। বিদ্যুতের নিরাপদ ব্যবহার করার জন্য যে সকল বিষয় সম্পর্কে জানা থাকা প্রয়োজন, মানে আমরা জানি বিদ্যুৎ হচ্ছে আমাদের জন্য যেমন আশীর্বাদ, সেক্ষেত্রে আমাদের অনেক অনেক প্রতিবন্ধকতা তৈরি করে। বড় বড় শর্ট সার্কিটের ফলে বড় বড় অগ্নিকাণ্ড ঘটে, মানুষের মৃত্যু ঘটে, এরকম বড় বড় মানে সমস্যা তৈরি হয়। এছাড়া আমাদের যন্ত্রপাতি তৈরি হয়ে অর্থনৈতিক ক্ষতি সাধন করে, ঘরবাড়ি পুড়ে গিয়ে হচ্ছে অর্থনৈতিক ক্ষতি সাধন করে। তা আমাদের এই নিরাপদ ব্যবহারের জন্য আমাদের অ্যাটলিস্ট কিছু বিষয় সম্পর্কে বেসিক ধারণা থাকা প্রয়োজন। সেটা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহক আস্তরণ। শর্ট সার্কিট হলে বিদ্যুতের তারের মধ্য দিয়ে অনেক বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন তারটি অনেক গরম হয়ে আগুন লেগে যেতে পারে। এই জন্য বৈদ্যুতিক তারের উপর অপরিবাহী আস্তরণ এবং সেটি যাতে অবিকৃত এবং অক্ষত থাকে সেদিকে সতর্ক থাকা উচিত। মানে কেবলের উপরে যে আমরা যে আস্তরণটা ব্যবহার করি, এই আস্তরণটা যাতে একটু মোটা হয় এবং এটার মধ্য দিয়ে যাতে বিদ্যুৎ প্রবাহিত হতে না পারে, সেই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ভালো সংযোগ, বৈদ্যুতিক সংযোগ ভালো না হলে বাড়তি রোধ তৈরি হয় এবং I²R হিসেবে সেটা উত্তপ্ত হতে থাকে। অধিক উত্তপ্ত হলে অপরিবাহী আস্তরণ পুড়ে যাওয়া সহ বৈদ্যুতিক সংযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে। ভালো সংযোগ মানে বুঝো তো, মানে কোনো রকম একটু হালকা কানেক্টেড হলেও বিদ্যুৎ প্রবাহিত হবে, তো ওই সংযোগটা ভালো সংযোগ না। ঠিক আছে, ভালো সংযোগটা হচ্ছে একদম প্রপারলি কানেকশন যেটা হয় আর কি। আর্দ্রতা, পানি বিদ্যুৎ পরিবাহী, কাজে কোনো কারণে বৈদ্যুতিক সার্কিটে পানি ঢুকে গেলে শর্ট সার্কিট হয়ে বিপজ্জনক অবস্থা হতে পারে। তারপরে সার্কিট ব্রেকারের মধ্যে নির্দিষ্ট সীমার বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে এটি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, যেটাকে আমরা অটো সুইচ বলেও অনেকে জেনে থাকি। ফিউজ, সেম সার্কিট ব্রেকারের ছোট ভার্সনটা হচ্ছে ফিউজ। সার্কিট ব্রেকার পুরো ঘরের জন্য তৈরি করা হয়, ব্যবহার করা হয়। ফিউজ কোনো স্পেসিফিক একটা বাতির জন্য করা হয় বা একটা ফ্যানের জন্য করা হয়। সঠিক সংযোগ, বিদ্যুৎ সরবরাহে দুটি তার, একটি উচ্চ বিভব, অপরটি ভোল্টেজবিহীন। জ্বলন্ত তার থেকে বিদ্যুৎকে যন্ত্রের ভেতর দিয়ে ঘুরিয়ে নিরপেক্ষ তার দিয়ে উৎসে ফিরিয়ে নেওয়া হয়। জীবন্ত তারের সংযোগ সব সুইচ এবং ফিউজের মাধ্যমে যন্ত্রপাতিতে পৌঁছায়। নিরপেক্ষ তার কারেন্টে ফেরার পথ হিসেবে কাজ করে বর্তনীকে সম্পূর্ণ করে। মানে ওই যে
লালটার জায়গায় কালাটা, কালাটার জায়গায় লালটা, এরকম করে কানেকশন দিলে হবে না, ঠিক আছে? যেহেতু উচ্চ ভোল্টেজের সাথে উচ্চ ভোল্টেজ, নিম্ন ভোল্টেজের সাথে বা ভোল্টেজ বিহীনের সাথে ভোল্টেজ বিহীন, মানে প্রপার কানেকশনটা হয়, সঠিক সংযোগটা ঘটে। আরেকটা হচ্ছে গ্রাউন্ড। বিদ্যুৎ সরবরাহ দুটি তার ছাড়াও তৃতীয় একটি সংযোগ থাকে, সেটি হলো ভূ সংযোগ বা গ্রাউন্ড। এটি যন্ত্রপাতির ঢাকনা বা কাঠামোতে লাগানো থাকে। কোনো দুর্ঘটনায় যন্ত্র বিদ্যুতায়িত হলে ঢাকনা বা কাঠামো থেকে বিদ্যুৎ সরাসরি ভূমিতে চলে যায়। বিদ্যুতের এই প্রবাহের কারণে ফিউজ পুড়ে গিয়ে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে যন্ত্রটি বিপদমুক্ত হয়। মানে অন্য একটার মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎটা যাতে হচ্ছে যে ফ্লো করে যেতে পারে, এক্ষেত্রে হচ্ছে যন্ত্রটা প্রোটেক্ট হয়। তো আমরা এই ক্ষেত্রে কিছু আমরা পয়েন্ট আকারেই বলেছি, এখানে পয়েন্টগুলো একটু মনে রাখবো। কি কি প্রয়োজন? বিদ্যুৎ অপরিবাহক আস্তরণ প্রয়োজন, ভালো সংযোগ প্রয়োজন, আর্দ্রতা প্রয়োজন, আর্দ্রতার বিষয় জানা থাকা প্রয়োজন, সার্কিট ব্রেকার সম্পর্কে জানা, ফিউজ, তারপরে সঠিক সংযোগ এবং গ্রাউন্ড সম্পর্কে জানা। আর এর বাইরে হচ্ছে আমরা এখানে লোডশেডিং সম্পর্কে পড়েছিলাম সিস্টেম লস সম্পর্কে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে বিদ্যুৎ বিল হিসাব। এটা অনেক সময় ঘতে এসে থাকে প্রশ্ন। এখানে আমরা এটা সূত্র দেখেছিলাম এবং এরপরে সূত্র দিয়ে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমও আমরা সলভ করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই যে বেসিকগুলা, এগুলো আমরা আলোচনা করতেছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো পর্বে।